আজকে যারা এখানে পুষ্টিবিদ্যায় পারদর্শী হয়েছে তাদের গায়ে অন্যরকম গন্ধ, এবং সেটা যে সম্ভব হয় শুধু খাবার দাবারের বদল ঘটে। মাইগ্রেন 7 থেকে 10 দিনের মধ্যে গায়েব হয়ে যাচ্ছে, থাইরয়েড 15 দিন থেকে 20 দিনের মধ্যে গায়েব হয়ে যাচ্ছে শুধু বডি ডিটক্স করে দিতে। কেউ বলছে না আর তুমি যেটা খাচ্ছ সেটার জন্য গ্যাস হচ্ছে। এবং আরও মিরাকেল বিষয়, আমার যোগ্যতার থেকেও আমি অন্তত 10 গুণ লেভেলে বেশি ইনকাম পাচ্ছি। চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো, এখন আর কেউ আটকাতে পারবে না, সম্বন্ধটা এইবার তুমি ভেস্তে দিতে পারো, মাকে বলে দাও বিয়ে তুমি করছো না। এরকম অভিজ্ঞতা আমাদের ভারতবর্ষের ঘরে সমস্ত পুরুষ মানুষের। প্রেম করেছে, পড়াশুনো করেছে, চাকরি পায়নি, এবার মেয়ের মা রাজি হচ্ছে না, কারণ এই যে কোনো চাকরি নেই, সেরকম ছেলেকে কেন বিয়ে দেবে। তাই চোখের সামনে দেখতে হচ্ছে তার প্রেমিকার, তার গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে যাচ্ছে। কেন? কারণ তার কাছে কোনো অর্থনৈতিক সামর্থ্য নেই। বুঝতে পারছেন না, কোনো তালমিল নেই, সত্যি তালমিল নেই। তার কারণ আজকে আমি যার সঙ্গে বসে আছি তার নাম সুদীপ্ত বাগ। সুদীপ্ত বাগ আজকে আমার অতিথি, যে কিনা থাকে আরামবাগে, এবং সে একজন পুষ্টিবিদ। তার বাড়িতে অভাব, তার সঙ্গে তার ভেতরে অনেক বুক ভরা ভালোবাসা, কিন্তু সেই ভালোবাসাকে স্বীকার করবে। সুতরাং প্রতিষ্ঠিত হতে হবে। সেই প্রতিষ্ঠার আশা নিয়ে সুদীপ্ত বাগ নিউট্রিশন এডুকেশন পড়াশুনো করে, তারপরে আজকে সে প্রতিষ্ঠিত হয় একজন নিউট্রিশনিস্ট হিসেবে। সুদীপ্ত, নমস্কার। নমস্কার স্যার। সুদীপ্ত, আমি জানতে চাইবো, এই যে তুমি পড়াশুনো করলে, পড়াশুনো করার পরে নিউট্রিশন এডুকেশন নিয়ে পড়াশুনোর ভাবনা কবে থেকে মাথায় এলো? অ্যাকচুয়ালি যখন বেকারত্ব দিন কাটাচ্ছিলাম স্যার, এবং আমি শ্রোতাদেরকেও জানাতে চাইবো, যখন বেকারত্ব দিন কাটাচ্ছি সেটা কিবা প্রাইভেট লিমিটেড কিবা সরকারি ট্রাই করে যাচ্ছি, কিন্তু আমাদের মতো ফ্যামিলি থেকে না ঘুষ দিয়ে, না কোনো এমন কিছু বাবার অর্থনৈতিক অবস্থা আছে যে অনেক টাকা দিয়ে একটা ব্যবসাও বসিয়ে দেবে বা কোনো প্রাইভেট লিমিটেডে সেখানেও জোগাড় করে দেবে, সেই সামর্থ্য তো হয়ে ওঠে না। তো সেই জায়গা থেকে পুরোপুরিভাবে যখন দেখছি যে বন্ধুরা আগিয়ে যাচ্ছে, তারা স্পিডে, কম্পিটিশনের সাথে স্পিডে আগিয়ে যাচ্ছে, তারা কে বা বড় বড় চাকরি বা কে বা বড় বড় কোম্পানিতে বা নিজের ব্যবসা করে, কিন্তু সেইখান থেকে আমি পিছিয়ে পড়ছি। আচ্ছা। এবং তখন এরকমই একটা ইউটিউবের ভিডিও, ব্রডকাস্ট ভিডিও দেখার পর তখন আমার মনে হলো যে একবার আমি যদি এনাদের সাথে যোগাযোগ করতে পারি তাহলে ব্যাপারটা কেমন হয়, জেনে দেখতেও তো পারি যে আমার কোয়ালিটি অনুযায়ী আমি ওখানে স্থান পাবো কিনা। তো যখন আমি সেই বিষয়টাকে যখন একবার ভয় ভয় করেই আমতা আমতা করেই যখন জিজ্ঞাসা করলাম, তখন দেখলাম এ তো করাই যায়। এবং এখানে না কোনো বিভৎস ক্রাইটেরিয়া আছে, না কিছু। এখানে মা যেমন ছেলেকে মানুষ করে, বাবা যেমন ছেলেকে মানুষ করে, সেইভাবে গড়ে তোলার কথা বলছে এরা। কোনো ভয় নেই, কোনো এখানে আতঙ্ক নেই, কোনো বিরাট বড় টাকার অঙ্ক নেই, একদম মানুষকে সেবা প্রদান করিয়ে শুধু মানে একজন সাধারণ পরিবারের ছেলে সে এই এডুকেশনটা নিতে পারে, তার জন্য তোমার এই এডুকেশনটা নেওয়া। এবং তুমি যখন জানলে যে এই এডুকেশনটা নেওয়ার পরে তুমি একটা সমাজের বুকে নিজেকে নিউট্রিশনিস্ট হিসেবে প্রতিষ্ঠা করতে পারবে এবং সেখান থেকে তোমার অর্থনৈতিক যে পরিবর্তন হবে, সেই আশা নিয়ে তুমি এখানে এসেছিলে। তা তোমার সেই আশা কি এখানে পূর্ণ হয়েছে? হ্যাঁ স্যার, আমি দর্শক বন্ধুদেরকেও আবার একবার হাত জোড় করে বলবো যে আজ আমি সত্যি সত্যি নিজেকে বলি যে সফল পুষ্টিবিদ, তার সাথে আমি সফল। কেন? আজ আমি হাজার হাজার মানুষকে সেবা দিয়ে তাদের মানে ঝুড়ি ঝুড়ি আশীর্বাদ দেওয়া, এবং তার সাথে সাথে আমার যে চাওয়া পাওয়ার যে অর্থনৈতিকে যে আমার ইনকাম, আর্নিং অফ সোর্স, যেটা আমার বন্ধুরা স্পিডে আগিয়ে যাচ্ছিল বলছিলাম, সেই জায়গাটাকে স্যার আমি পুরোপুরি কভার করতে পেরেছি। এবং আরও মিরাকেল বিষয়, আমার যোগ্যতার থেকেও আমি অন্তত 10 গুণ লেভেলে বেশি ইনকাম পাচ্ছি। তাহলে এই যে তুমি নিউট্রিশন জিনিসটাকে তোমার সঙ্গে জীবন হিসেবে বাছলে, তারপরে তুমি প্রচুর মানুষকে সেবা দিচ্ছ, পরিষেবা দিচ্ছ, তাহলে এই পরিষেবা দেওয়ার সময় এমন কোনো বিশেষ অভিজ্ঞতা যেটা কিনা আমরা যখন পুষ্টিবিদ হইনি তখন হয়তো আমাদের কাছে এরকম চিকিৎসা বা এরকম কোনো সমস্যা এলে আমরা ভয় পেতাম। আমাদের মনে হতো এটা কি আমরা, বা এটা কি করে ঠিক হবে, এটা তো মনে হয় অনেক কিছু ট্রিটমেন্ট, অপারেশান করতে হবে। তো এরকম যখন পেশেন্ট তোমার কাছে আসে, তো তাদের
কি এমন অভিজ্ঞতা তোমার কাছে আছে যেটা কিনা আমাদের দর্শক বন্ধুর কাছে শোনালে তাদেরও মনে হবে যে তারাও যদি এই পড়াশোনাটা করে তারাও তাহলে ভবিষ্যতে এরকম ধরনের ট্রিটমেন্ট গাইডলাইন নিয়ে বা পুষ্টিবিদ্যা নিয়ে তারাও নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে। তো এরকম কিছু যদি এক্সপিরিয়েন্স তোমার কাছে থেকে থাকে তুমি শেয়ার করতে পারো। ওকে স্যার, আমি দু ধরনেরই এক্সপিরিয়েন্স শেয়ার করব। একটা হচ্ছে কি যারা ক্রনিক রোগী, এবং আরেকটা কি যে ক্রনিক রোগী নয় অথচ কিন্তু ওষুধ খায় কোনো না কোনো, যেমন গ্যাস অ্যাসিডিটি রেগুলার প্রবলেম, রেগুলার বেসিস খাচ্ছে, কিন্তু সে কিন্তু ক্রনিক নয়। আচ্ছা। আবার কেউ হয়তো সুগার বা কারো হয়তো হাই প্রেশার, সেটাও ক্রনিকে চলে গেছে। তো আমি এই দু ধরনেরই বিষয় নিয়ে কথা বলবো। প্রথম আমি যে নর্মাল বিষয়টা নিয়েই কথা বলি, যে একটা মানুষ যখন প্রথম আসে আমার কাছে এবং আসার পর সে যখন বলে যে আমি তো এত ডাক্তার বা এত বৈদ্য আয়ুর্বেদিক সব সেরে ফেলেছি, শেষে তোমার কাছে আমি এসে আমি শুধু একটু জানতে চাই তোমার এখানে এত ভিড় কেন, নাম কেন, যশ কেন। তো এই বিষয়টা যদি একটু খুলে বলো তাহলে আমি ভেবে দেখতে পারি আমি ট্রিটমেন্টটা করে আমার গ্যাসের সমস্যাটা ক্লিয়ার করবো কিনা। তো তাকে তখন আমি এই পরামর্শই দিয়ে থাকি। মানে তারা বিশ্বাসই করতে পারে না যে সুদীপ্তর মতো একজন ছেলে শুধু পুষ্টিবিদ্যায় পারদর্শী হয়ে তার এই কঠিন সমস্যাটাকে সমাধান করতে পারবে কিনা। কেন সে ভালো করে সব রিসার্চ করে দেখে নিয়েছে সমস্ত জায়গায় যে আজ পর্যন্ত কোনো বিদ্যা নেই যে গ্যাস অ্যাসিডিটি ভালো হয়। তার মানে সব কিছু সে ঘেটে নিয়ে তারপর আমার কাছে এসে পৌঁছেছে। কেউ বলছে আদা খাও, কেউ বলছে রসুন খাও, কেউ বলছে গ্যাসের ট্যাবলেট খাও, কেউ বলছে বিভিন্ন রকম এই খাও, কেউ বলছে না তুমি যেটা খাচ্ছ সেটার জন্য গ্যাস হচ্ছে। সেটাই। তাহলে যেটা খাচ্ছ ওই খাবারটা না খেয়ে যে খাবারটা খেলে তোমার গ্যাসটাই হবে না, ওটা একটা বিষয়। আর দ্বিতীয় কি যে তুমি যা খাচ্ছ, যা ভরে ফেলেছো, এরপর তো বের করো শরীর থেকে। আমাদের শরীরের পেচ্ছাপ, পায়খানা, বাতকর্ম আর ঘাম, এই তো চারটে জিনিস, নোংরা জিনিস, বর্জ্য পদার্থ শরীর থেকে বের হয়। যদি শরীর থেকে বেরিয়ে যায় তাহলে কি হবে, তাহলে টোটালি ভাবে আমাদের শরীর টক্সিন মুক্ত হবে এবং আমাদের শরীর আজকে যে বাড়িতে বাড়িতে লোকেরা ধূপ ধুনো দেয় কিংবা বডি স্প্রে পারফিউম লাগায়, তাহলে বুঝতে পারছো তারা কারা। কারণ তাদের ভেতরে ওই নোংরাটা জমে আছে ওই নর্দমার মতো। সেই নর্দমার গন্ধ ঢাকার জন্য মানুষ পারফিউম বডি স্প্রে লাগায়। কিন্তু আজকে যারা এখানে পুষ্টিবিদ্যায় পারদর্শী হয়েছে তাদের গায়ে অন্যরকম গন্ধ, এবং সেটা যে সম্ভব হয় শুধু খাবার দাবারের বদল ঘটে। কারণ বাঘের মাংস খায় তাই বাঘের মতো গায়ের গন্ধ হয়, ঠিক আছে। সুতরাং সেখানে যদি সত্যিকারের খাবার দাবার কেউ খেতে পারে তাহলে কিন্তু তার গায়ের গন্ধ বা এই টক্সিক থাকে না। সো তুমি এই যে আরোগ্যম সেন্টার আরামবাগের বুকে তৈরি করেছো, সেখানে বেসিক্যালি কিভাবে যারা কিনা পেশেন্টরা আসে তাদেরকে তোমরা ট্রিটমেন্টটা দাও? আপনি যেটা বললেন, আমি প্রথমে একটা বললাম যে কিভাবে একটা মানুষ আসে এবং দুটো প্রবলেম নিয়ে আসে, এক নর্মাল প্রবলেম আর একটা কি ক্রনিক বা যেটা রেগুলার কোনো মেডিসিনেই ভালো হবে না, সেও জানে এবং তাকে বলে দিয়েছে যে তোমাকে সারা জীবন ওষুধ খেয়ে যেতে হবে। যেমন আমি 2-3টে রোগের নাম বলি, মাইগ্রেন, থাইরয়েড বা তার গ্যাস্ট্রিক আলসার বা সুগার বা হাই প্রেশার। বলেছে যাবৎ বাঁচিব তাবৎ খাইব, মানে ওষুধ খেতে হবে। তো সেই মানুষটাকে যখন আমি প্রথম আমি আরোগ্য সেন্টারে তাকে জিজ্ঞাসা করি স্যার আপনি কি খাবার খান সকালে, সে সকালে দুপুরে রাতে যে খাবারের লিস্টটা যখন বলে তখনই বুঝে গেছি যে ওর এখনো ক্যান্সার হয়নি। কেন বেঁচে আছে ভগবানের দয়া, কিভাবে বেঁচে আছে, যে ও এখনো ক্যান্সার হয়ে মরে যেতে বাকি কেন এখনো আছে, ও তো এক্ষুনি শুধু উনি নন, সারা পৃথিবীতে মানুষরা যে খাবার খান তারা যদি পুষ্টিবিদ্যাটাকে সত্যি সত্যি ভাবে পড়েন বা জানেন তখন তারা সত্যি সত্যি অবাক হবে যে সারাদিন ধরে আমরা যে খাবার খাচ্ছি তারপরে আমরা যে বেঁচে আছি, এবং তারপরে ডাক্তারের কাছে গিয়ে ইন্স্যুরেন্স করিয়ে ইন্স্যুরেন্স কোম্পানি তখন হাত জোড়ো করে বলে দেবে এই খাবার না খেলে ইন্স্যুরেন্স হবে না, ঠিক আছে। তো স্যার তারপরে আমি তাকে যখন জিজ্ঞাসা করি খাবারের কথা যে আজকে কি খেয়ে এসেছেন, না এই খাবার, আমি তাকে সেই খাবারের ডেফিনেশন দিয়ে তাকে আমি পুরো সায়েন্সটাকে বুঝিয়ে দিলাম যে তুমি সকালবেলায় গ্যাসের ট্যাঙ্কে খুলে ডেসলাইটটা দিয়ে জ্বালিয়ে দিয়েছো, সারাদিন তো পেট জ্বলবেই, তাহলে চলো বাবা গিয়ে আমি তার বডিটাকে এবার ডিটক্স করাচ্ছি, মানে বিষ মুক্ত করে দাও। প্রথমে তাকে যখন বডিটাকে ডিটক্স করানো হলো, 2-3 টাইপের সিস্টেম রয়েছে ন্যাচারাল পদ্ধতিতে, যেটা
আন্দামান আইল্যান্ডের জারোয়ারা করেন এবং গুরুজনেরা করেন। তো সেই সিস্টেমে যখন 1.5 ঘন্টা 2 ঘন্টা লাগে, তাকে যখন পুরোপুরিভাবে বডিটাকে বিষমুক্ত করা হলো, নোংরাটাকে পরিষ্কার করা হলো, যেটা ন্যাচারাল উপায় তার বেরাচ্ছিল না, সেটা ন্যাচারাল উপায় করা হলো। তখন সে 2 ঘন্টা পর হাত জোড় করে কখনো প্রণাম করে, কখনো বলে আমি একটা জামা কাপড় দেবো তোমাকে, এত আরাম পেয়েছে সে, এত আনন্দ পেয়েছে যে হ্যাঁ আমি আবার স্যার কবে আসবো, আমি আমার পরিবারকে নিয়ে আসবো এরপরে, যে আমি জীবনে আজ পর্যন্ত ডাক্তারখানায় নাম লিখিয়েছি, টেস্ট করেছি, ঘন্টার পর ঘন্টা বসেছি, ডাক্তারকে আমি দেখিয়েছি, সে ভিজিটও দিয়েছে, সে ওষুধ দিয়েছে, বাড়িতে ওষুধ খেয়েছি, কিন্তু 15 দিন পর যেতে বলেছে, আবার গেছি, এরকমই কন্টিনিউ করতে করতে আমাকে বলে দিয়েছি ক্রনিক ওষুধ খেতে হবে। কাউকে তো আবার পাগলের ডাক্তার দেখাতে বলে, যে মেন্টাল প্রবলেম। হ্যাঁ, তো আপনি কাউন্সিলিং করবেন, কাউন্সিলরের কাছে হচ্ছে। তো সেই জায়গায় উনি ক্রনিক হয়ে গেছেন ভাবে, কিন্তু সেই মানুষটা মাইগ্রেন, স্যার সত্যি একদম বিশ্বাস করুন, আমার কাছে ডকুমেন্ট পর্যন্ত আছে, মাইগ্রেন 7 থেকে 10 দিনের মধ্যে গায়েব হয়ে যাচ্ছে, থাইরয়েড 15 দিন থেকে 20 দিনের মধ্যে গায়েব হয়ে যাচ্ছে, শুধু বডি ডিটক্স করে দিতে। তার সাথে আমাদের সুপারফুড যেগুলো রয়েছে সেগুলো আমরা কিছু কিছু দিচ্ছি, আর কাঁচা ইজ ইকুয়াল টু বাঁচা তো আছেই, এবং তার সাথে আমাদের বডি ডিটক্স। একদম। দর্শক বন্ধুরা, একটা জিনিস আমরা বলি, আমরা শুধু এখানে যে নিউট্রিশন এডুকেশন পড়াই তা নয়, আমরা কি করে ডিটক্সিফিকেশন, মানে এই যে রোজ বিষ জমা করছি শরীরে, সেই বিষকে কি করে বের করব, সেই ডিটক্সিফিকেশনটা কিন্তু আমরা এখান থেকে করি। তার ফলে কি হয়, তার ফলে একটা পেশেন্ট খুব দ্রুত একদিক থেকে বিষমুক্ত, আর একদিক থেকে তাকে হিলিং করার জন্য যে সুপারফুড খেতে হবে সেই সুপারফুডগুলো আমরা দিয়ে দিই, এবং তার সঙ্গে সঙ্গে বাড়ি গিয়ে সে কি সকাল থেকে রাত্রি অবধি কী খাবার খাবে, যে খাবারগুলো তাকে বাঁচিয়ে রাখবে, সেই খাবারের একটা লিস্ট বানিয়ে দিই। এই 3টে মাধ্যমে যখন সে চলতে পারে 7 থেকে 15 দিন, ব্যাস ম্যাজিক। সুতরাং সেখানে নতুন করে আমাকে ম্যাজিশিয়ান হতে হবে এরকম কিছু নয়। সুতরাং এই এডুকেশানটা যেই নেবে বা যারাই এইভাবে পড়াশুনো করছে, তারা জানতে পারছে যে স্বাস্থ্যটা এতটাই সহজ এবং এতটাই সরল। একটা গরু যদি তার স্বাস্থ্যকে রক্ষা করতে পারে, ছাগল যদি স্বাস্থ্যকে রক্ষা করতে পারে, তাহলে আমরা কেন পারবো না? তো সুদীপ্ত, আজকে তুমি কি বলতে চাও আমাদের সমাজে সুদীপ্তের মতো ছেলেরা যারা মাথা নিচু করে তাদের গার্লফ্রেন্ডের কাছে দাঁড়িয়ে থাকে, চাকরি নেই, ইনকাম নেই, প্রতিষ্ঠা নেই বলে তার গার্লফ্রেন্ডের মালা অন্য কেউ পরে নিয়ে চলে যায়, এবং তোমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সহ্য করতে হয়, দেখতে হয় যে আমার ভালোবাসা আমার কাছে নেই, অথচ কারণ আমি অর্থনৈতিকভাবে বেকার বলে। তো সেই জায়গায় আজকে যারা তোমার মতো যারা স্টুডেন্ট, যারা পড়াশুনো করেছে, মোবাইল নিয়ে ঘুরে বেড়াচ্ছে, চাকরির চেষ্টা করছে, তাদেরকে তুমি কি বলতে চাও? স্যার আমি এখানে একটা খুবই আমার ব্যক্তিগত মতামত আমি দেব, এবং হয়তো দর্শক বন্ধুদেরকে তাদের নাও পছন্দ হতে পারে, বাট এটা আমার ব্যক্তিগত মতামত, যে একটা আজকে ডেটে সেটা দিদির সরকার হোক বা দাদার সরকার হোক, সবার মুখে একই কথা, এই সরকারটা উচ্ছন্নে পাঠিয়ে দিয়েছে দেশটাকে, চাকরি নেই, ওই সব সরকারটা উচ্ছন্নে পাঠিয়ে দিয়েছে, চাকরি নেই। সবাই এটার পিছনে দৌড়াচ্ছে আর এটার উপরে ফোকাস দিয়ে সবসময় মোবাইলটি নিয়ে এসে শর্ট ভিডিও দেখে যাচ্ছে। সবসময় ফেসবুক, ইউটিউব, টুইটার, সবসময় শর্ট ভিডিও, কেউ তো আবার ফ্যাট 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 গেম 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 গেম। তো এই যে জিনিসগুলো ঘটছে, তারা কিন্তু কেউই কাজ করার উদ্দেশ্যে, সেবা দেব মানুষের উদ্দেশ্যে কেউ নেই, মানে স্কিল ডেভেলপমেন্ট নেই বলেই তাদের প্রবলেম হয়ে গেছে। তারা একটা বোঝা হয়ে গেছে সমাজে, সমাজ তাদের কাছে বোঝা হয়ে গেছে, এবং তারাও সমাজের কাছে বোঝা হয়ে গেছে, কারণ সার্টিফিকেট নিয়ে নিয়েছে, MBA পাস করে নিয়েছে, কেউ আবার ডক্টরেট করে ফেলেছে, কেউ MA পাস করে ফেলেছে, কিন্তু তারপরে কি? কারণ সমাজে তো কোনো কাজে লাগছে না, কারণ A ফর অ্যাপেল, B ফর বল, তুমি সমাজকে কি শেখাবে? সমাজ সবাই জানে। তাহলে সমাজে যে স্কিলটা লাগবে, যে একটা মানুষ অসুস্থ, মানুষ রোগী, তাকে যদি কেউ সুস্থ করতে পারে, তাহলে তার সেবার বিনিময়ে একটা ইনকাম হতে পারে, সেইটা তাদের কাছে মানে বেশি করে জানাতে হবে। আজকে যদি ওই মানুষগুলো, ওই ছেলেগুলো এক একটা ডায়মন্ড, স্যার, কেন আমি নিজেকে সেটা আমি নিজের উপর বিচার করে দেখেছি, যে যদি মানুষের সেবাতে আমি লেগে থাকি, আমি নিজেকে মানুষের সেবাতে যদি দান করে থাকি, মানুষ আমাকে আশীর্বাদ ঝুড়ি দেবে, আর গিফট আর গড গিফট, গিভ অ্যান্ড টেক পলিসি। কারণ সমাজের সবকিছু কিন্তু গিভ অ্যান্ড টেক পলিসি, যে দেবে তাকে দেওয়া হবে। এবারে সমাজের যারা আজকের দিনে যারা ছাত্র বা যারা কর্ম প্রার্থনা করে বেড়াচ্ছে, কাজ দাও, কি কাজ দাও, কাজ তো পড়ে আছে, কিন্তু তারা দেখতে পাচ্ছে না যে আজকে এবারে সেই কাজের জায়গায় আমরা বলি ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, যে ডিমান্ড সমাজে কি আছে, তুমি সাপ্লাই দেবে, প্রবলেম সলভ। সেই ডিমান্ড অ্যান্ড সাপ্লাই করে এক একটা অর্গানাইজেশন দাঁড়িয়েছে। একসময় মোবাইল ফোন দরকার ছিল,
যে ডিমান্ড সাপ্লাই করে দিয়েছে, একটা অর্গানাইজেশন দাঁড়িয়ে গেছে। গাড়ির ডিমান্ড ছিল, কেউ গাড়ি সাপ্লাই করেছে, তার একটা কোম্পানি দাঁড়িয়ে গেছে। কেউ জামা কাপড়ের ডিমান্ড ছিল, জুতোর ডিমান্ড ছিল, সব ডিমান্ড যে পূরণ করেছে সে কিন্তু একটা এস্টাবলিশড হয়েছে। আজকে সমাজের বুকে ডিমান্ড কি? রোগ, অসুখ, মানুষের যন্ত্রণা, মানুষের টাকা ইনকাম করে ফেলেছে, মানুষের বিশাল বড় বাড়ি আছে, গাড়ি আছে, কিন্তু জীবনে বেঁচে থাকতে হবে কি করে সেটা তারা জানে না। তাহলে এটা একটা হিউজ ডিমান্ড। তাহলে এই ডিমান্ডটা যে ফুলফিল করবে, সে ফিওনা একাডেমি হোক বা XY যেই হোক, তাহলে সে কিন্তু জীবনে সফল হতে পারবে। তো সেই জায়গা থেকে আজকে কিন্তু ফিওনা একাডেমি থেকে যারা পড়াশোনা করছে তারা কিন্তু সেই ডিমান্ডটা ফুলফিল করতে পারছে, এবং তার ফলে তারা খুব ডিমান্ডিং হয়ে যাচ্ছে সমাজের বুকে। আরামবাগের বুকে সুদীপ্ত এবং সুদীপ্তর টিম তারা কাজ করছে। যদি কেউ অসুস্থ হন এবং যদি কেউ চান যে মেডিসিন ছাড়া, ডক্টর ছাড়া, হসপিটাল ছাড়া নিজেকে সুস্থ করতে ইচ্ছুক, তাহলে সুদীপ্তর সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি সুদীপ্তর নাম্বার এই ভিডিওর নিচে দিয়ে দেবো, এবং আপনারা সুদীপ্তর সঙ্গে কথা বলতে পারেন। আর যদি ফিওনা একাডেমির সঙ্গে যোগাযোগ করতে চান তারও নাম্বার থাকবে, কোনো অসুবিধা নেই। সুদীপ্ত আমার আজকে গেস্ট, এবং সুদীপ্ত যেহেতু আমার অতিথি, সুদীপ্তকে আমি একটা ছোট্ট পুরস্কার আমার তরফ থেকে, খাবার যখন ওষুধ, আমারই লেখা, যে কিভাবে খাবার খেলে মানুষ সুস্থ হবে এবং কিভাবে খাবার খেলে মানুষ সেই খাবারটা তার ওষুধের মতো করে কাজ করবে, সেটা আমার তরফ থেকে সুদীপ্তকে। আমরা সুদীপ্তকে শুনলাম, সুদীপ্ত কিভাবে নিউট্রিশনিস্ট হয়ে তার জীবনে প্রতিষ্ঠা লাভ করেছে, এবং সে আবার সেই ভালোবাসা মানুষের খোঁজে তার জীবনকে সে আবার এগিয়ে নিয়ে চলছে। এরপরে হয়তো অন্য কোনো ভিডিওতে সুদীপ্তকে নিয়ে আবার হাজির হব। এরপরে আমরা অনেক নিউট্রিশনিস্টকে নিয়ে আসবো যারা সুদীপ্তের মতো এখানে পড়াশুনো করেছে, প্রতিষ্ঠিত হয়েছে এবং নিজের জীবনকে দারুণভাবে উপভোগ করছে। সুতরাং ততদিন অপেক্ষা করতে হবে। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।